ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ সকাল 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো মহাসড়ক এবং ভাঙ্গা উপজেলা বাজারে এখন আন্দোলনকারীদের দখলে। প্রথমে তারা ভাঙ্গা থানায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে, এরপর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে হামলা এবং অগ্নিসংযোগ চালায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়ানোর পরিবর্তে নিরাপদ স্থানে অবস্থান নিচ্ছেন। আন্দোলনকারীরা দফায় দফায় মহড়া দিচ্ছে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গা থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, ভাঙ্গায় এখন কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসুম, প্রথমে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ভাঙ্গার অবস্থা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে পুরো ভাঙ্গা এলাকা কিন্তু তাদের দখলে রয়েছে। আমরা সকাল থেকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে মূলত গতকাল বিকালে যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই কিন্তু আন্দোলনকারীরা সকালে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও কিন্তু সকাল 11:30টার পর থেকে কিন্তু সেটি ভয়াবহ রূপ ধারণ করে। প্রথমে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বরিশাল মহাসড়কের যে ভাঙ্গা বাসস্ট্যান্ড যে এলাকাটি রয়েছে সেইখানে কিন্তু আন্দোলনকারীরা প্রথমে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করে এবং ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল কিন্তু বন্ধ করে দেয়। এরপরে স্থানীয় যে প্রশাসন এবং এপিবিএন সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছিলেন তারা কিন্তু সেখানে অবস্থান করছিলেন। তবে আন্দোলনকারীরা, আমরা যেটি জানতে পেরেছি যে আন্দোলনকারীরা বিভিন্ন স্থান থেকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যখন ভাঙ্গা অভিমুখে রওনা করছিল ঠিক তখনই কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় দিকে যায়। তো এরপরে আমরা যেমনটি জানতে পেরেছি আন্দোলনকারীরা প্রথমে উপজেলা পরিষদে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ চালায়, এরপরে উপজেলা নির্বাচন অফিসে তারা অগ্নিসংযোগ চালায়, এরপরে কিন্তু তারা ভাঙ্গা থানায়ও কিন্তু তারা ভাঙচুর চালায়। সেই সময় কিন্তু তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। তবে একটি দুঃখের বিষয় বলে রাখি যে আমাদের এই সংঘর্ষে কিন্তু সংবাদকর্মীরাও কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। আমাদের ভাঙ্গার যিনি প্রতিনিধি রয়েছেন সরোয়ার হোসেন, তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন, তাকেও কিন্তু হামলাকারীরা তারপর হামলা চালিয়েছে। তো সব মিলে সাংবাদিকরা কিন্তু বেশ নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন। তবে এখন পর্যন্ত প্রশাসনের যে কঠোর পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। বিশেষ করে আমরা যেমনটি দেখেছি যে আন্দোলনকারীরা যতই চড়াও হচ্ছে ততই কিন্তু প্রশাসনের লোকজন যারা ছিল, বিশেষ করে পুলিশ সদস্য যারা ছিল, তারা কিন্তু নিরাপদ অবস্থানে ফিরে গিয়েছেন এবং তারা কিন্তু কোনো ধরনের কোনো সংঘর্ষে কিন্তু আন্দোলনকারীদের সাথে জড়াননি। তবে আমরা যেমনটি এখন পর্যন্ত আমরা যেমনটি জানি যে দক্ষিণাঞ্চলের যে 21টি যে জেলা রয়েছে সেই 21টি জেলার প্রবেশমুখ কিন্তু ভাঙ্গা ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন থেকে কিন্তু ভাঙ্গার সাথে যে যোগাযোগ, প্রত্যেকটি জেলার সাথে কিন্তু যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। বিশেষ করে আন্দোলনকারীরা কিন্তু পুরো ভাঙ্গাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন। এছাড়াও আমরা রেলপথের খবর যদি বলতে চাই, এই মুহূর্তে কিন্তু রেল যোগাযোগও বন্ধ রয়েছে। তবে আমরা বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীরাও কিন্তু চড়াও হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আমরা যেমনটি দেখেছি যে তারা ঢাল, সরকি এবং দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা উপজেলা ও অভিমুখে তারা মহড়া দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে সংবাদকর্মীদের দেখলেই কিন্তু তারা চড়াও হচ্ছেন। তাই আমরা আমাদের নিরাপদ অবস্থানে থেকেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি বলে এমনটি বলতে চাচ্ছি। তো এই ছিল আমার কাছে ভাঙ্গার এই অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরে ভাঙ্গা থেকে আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে এই জেলার সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকে জেলার সদর সহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা থাকলেও সড়কে মানুষের উপস্থিতি কম। সকাল 8:30টা পর্যন্ত খুলনা বাগেরহাট মহাসড়কের কোথাও হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়নি। বাগেরহাটে পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করল জামাত ইসলামী। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল পালন করবে জামাত। তিনি আরও জানান, সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলো নিয়ে আন্দোলনে নামবে জামায়াতে ইসলামী। শিমুল খানের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন, সনদের ভিত্তি, সংসদে পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত। দূরত্বের রাগঢাকহীন অবস্থান চূড়ান্ত প্রতিফলন রাজধানীর মগবাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলন। সরকার জনগণের দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, গণ আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দিল জামায়াত। জুলাই সনদের ভিত্তি ও উভয়কক্ষে পিআর বাস্তবায়নের পরেই নির্বাচন হতে হবে বলে ঘোষণা দেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছে। এ সময় জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানী সহ জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই দিনে যখন অন্য 3টি ইসলামিক দল প্রায় একই ধরনের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করছে, তখন এটিকে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের অংশ নয় বলেও দাবি করেন তিনি। যেহেতু দাবি একরকম, প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে। দাবিগুলো মেনেই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব, তবে সরকার কোনো রাজনৈতিক দলের চাপের কারণে যৌক্তিক দাবিগুলো মানছে না বলেও মত তার। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সর্বোচ্চ আদালত সহ বিচার বিভাগ তৎকালীন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে উঠেছিল। মাহমুদুর রহমানের জবানবন্দিতে বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, আর 2 জনের জবানবন্দি নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করতে চায় প্রসিকিউশন। যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাকি যে 2 জনের জবানবন্দি নেওয়া হবে তারা হলেন নাহিদ ইসলাম ও তদন্ত কর্মকর্তা। মাহমুদুর রহমান হলেন 46তম সাক্ষী। যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি 2 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাক্ষ্য দেওয়ার জন্য সাংবাদিক মাহমুদুর রহমান আর কি কি তথ্য দিয়েছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলাটি রয়েছে চলমান, সেই মামলায় 46তম সাক্ষী হিসেবে সাক্ষ্য তিনি দিচ্ছেন।
এখন বিরতি চলছে, বিরতির পর আবারও শুরু হওয়ার কথা, আড়াইটার কিছুক্ষণ পরেই হয়তো আবারও শুরু হবে এই তার সাক্ষ্য গ্রহণ। তিনি প্রথম ভাগে যে সাক্ষী দিয়েছেন সেখানে তিনি মূলত এই তার সাক্ষ্যের মাধ্যমে শেখ হাসিনার যে উত্থান, বিশেষ করে 2008 সালে নির্বাচন থেকে ক্ষমতায় আসার থেকে তিনি যে পালিয়ে গেছিলেন ভারতে, সেই পটভূমিটা আসলে তিনি তুলে ধরার চেষ্টা করছেন এই তার সাক্ষীর মাধ্যমে। তিনি শুরুতে যেটি বলেছেন, এই যে শেখ হাসিনা বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার 2008 সালে যেখানে ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতার নির্বাচনটাকেও তিনি বলেছেন সেটা প্রশ্নবদ্ধ নির্বাচন ছিল। তিনি বলেছেন এটাও একটা মেকানিজমের অংশ ছিল এই নির্বাচনটা, এবং সেটি বিশেষ করে বাংলাদেশের বাইরেও, বিশেষ ভারতের কথা তিনি তুলে ধরেছেন, সেখান থেকেও আসলে সেই মেকানিজমটা হয়েছে এরকম কথাও তিনি তুলে ধরেছিলেন। এবং তিনি যে আর্মি রয়েছেন বা যেটা আর্মি থেকে শুরু করে যারা রয়েছেন ডিজিএফআই, তাদের কথাও আসলে এখানে তুলে ধরেছেন। সেখানে তিনি প্রথমেই যে কথাটা বলেছেন বিডিআর যে হত্যাকাণ্ড, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে সেই হত্যাকাণ্ডটা আসলে সেই মেকানিজমের একটি পার্ট ছিল। তিনি বলেছেন যে আর মূলত বাংলাদেশ সেনাবাহিনী মোরালটাকে ভেঙে দেওয়ার জন্যই আসলে সেই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল। এটি তিনি বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন তার জবানবন্দিতে। এরপর অন্যান্য যে ঘটনাগুলো রয়েছে শেখ হাসিনার শাসনামলে, বিশেষ করে যদি বলা হয় যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন যে হত্যাকাণ্ড চলেছে পরবর্তী সময়, সেগুলোর কথাও কিন্তু আসলে তিনি তুলে ধরেছেন তার এই জবানবন্দির মাধ্যমে। এবং তিনি বলেছেন যে প্রত্যেকটিতেই আসলে শেখ হাসিনার যে ক্ষমতা থাকা, সেটির একটি বন্দোবস্ত ছিল সেখানে। এবার পাশাপাশি তিনি এটিও বলেছেন যে বিচার বিভাগকে কিভাবে ধ্বংস করা হয় সেটি কিন্তু আসলে তিনি তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও অনেকের কথা বলেছেন। তিনি প্রশ্নবদ্ধ ছিল সেই মামলাগুলো, এবং এই আদালত ট্রাইব্যুনালকেও প্রশ্নবিদ্ধ করেছিলেন শেখ হাসিনার সরকার, সেটিও তিনি তুলে ধরেছেন। এবং বলা হয়েছিল, তিনি বলেছেন এমনটাই যে এখানের এই ট্রাইব্যুনালের কোনো মামলার রায় আসলে বাংলাদেশের বাইরের থেকেও আসলে সেই রায়ের ব্যাপারে উপদেশ এসেছিল, এরকম কথাও তিনি আসলে এখানে তুলে ধরেছেন। সব মিলিয়ে আসলে তিনি যেটি বোঝানোর চেষ্টা করেছেন যে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার পিছনে বিভিন্ন যে অর্গানগুলোকে ধ্বংস করে দেওয়া, সেটি কিভাবে তিনি ধ্বংস করেছেন, এবং সেই ধ্বংস করার পিছনে কি কারা যুক্ত ছিল, সেগুলোর অনেকের নামে কিন্তু আসলে তিনি সামনে এনেছেন। এবং তিনি বলেছিলেন তার যে পত্রিকায় অনেক বিষয় নিয়ে তিনি, এই যে বিচার বিভাগের অনেক বিষয় নিয়ে কিন্তু তার পত্রিকায় তিনি কলাম লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক কিছুই তিনি তুলে ধরতে পারেননি। তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গণমাধ্যমকে যেভাবে তিনি বলেছেন যে গণমাধ্যমকে যে ত্রুটি যেভাবে চেপে ধরা হয়েছিল, সেই বিষয়টিকেও তিনি আসলে এই আদালতে তার সাক্ষীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আর এখন পর্যন্ত তিনি যেটি বললাম যে অর্ধেক সাক্ষী তিনি দিয়েছেন, বা পরবর্তীতে তার যে বিরতির পর আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তিনি হয়তো সেখানে আরও কথা যুক্ত করবেন না। তবে এখন পর্যন্ত কিন্তু 24-এর যে এই গণ-অভ্যুত্থানের ঘটনা, সেটিতে কিন্তু এখনও পর্যন্ত তিনি আসতে পারেননি। আমরা আশা করছি তার আরও পরবর্তী যে সাক্ষী তিনি দেবেন, সেখানে আসলে তিনি তার যে মতামত বা তিনি যে সাক্ষী দিয়েছেন, সেটি আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সাক্ষ্য গ্রহণের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। সীমিত সম্পদ নিয়ে দেশের তরুণরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলার পথে চ্যালেঞ্জ আসবে, কিন্তু হতাশ না হয়ে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। অনুষ্ঠানে 5 ক্যাটাগরিতে 12 জনকে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অনুষ্ঠানের এ পর্যায়ে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবকদের পুরস্কৃত করা হয়। এবছর 5টি ক্যাটাগরিতে 12 জন যুব উদ্যোক্তাকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হলো। পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে যুব উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, চলার পথে চ্যালেঞ্জ আসবে, কিন্তু হতাশ না হয়ে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয়। সময়, অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে। এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। সীমিত সম্পদ নিয়ে দেশের তরুণরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের 12,877 জনকে আত্মকর্মসংস্থান প্রদান করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শেষ হলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। এই প্রচারণা চলবে আগামী 24 সেপ্টেম্বর সকাল 9টা পর্যন্ত। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী প্রার্থীদের কঠোরভাবে মানতে হবে নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের 24 ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রার্থী পরিচিত সভা ছাড়াও অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণার আহ্বান জানিয়েছেন প্রশাসন। রাকসুতে 248 জন ও সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ দ্বিতীয় দিনের মতো চলছে। রোববার সকাল 9:30 থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিন মোট 28টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছেন 26 জন। এর মধ্যে সহসভাপতি পদে 7 জন, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 জন করে মনোনয়ন নিয়েছেন। এছাড়া হল সংসদে 2 জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ছাত্র হলে 1 জন এবং ছাত্রী হলে 1 জন। প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছেন দ্রোহ পর্ষদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়েছে। 24 ঘন্টায় তিস্তায় পানি বেড়েছে 23 সেন্টিমিটার এবং গত 2 দিনে প্রায় 40 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ড বলছে, যদি এমনভাবে পানি বাড়তেই থাকে তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তীরবর্তী ও চরাঞ্চলের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রবিবার সকাল 6টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার
তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজ সোমবার সকাল 9টায় সে পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দার জানান, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।